সকলকে ওয়েলকাম টু মাই ক্লাস। প্রত্যেকে আমাকে একটু বলো, প্রত্যেকের কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা? প্রত্যেকে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একবার ঝটপট করে বলে ফেলো। যদি প্রত্যেকের কাছে অডিও ভিডিও ক্লিয়ার থাকে, অল ক্লিয়ার। কারা নো সাউন্ড বলছো? দেখতে পাচ্ছ না প্রত্যেকে? এই শুনতে পাচ্ছ না প্রত্যেকে? যারা যারা শুনতে পাচ্ছ না তারা একবার রিফ্রেশ করো। যারা যারা শুনতে পাচ্ছ না তারা একবার রিফ্রেশ করো বা রিজয়েন করো, দেখতে পাবে এবং শুনতে পাবে। ঠিক আছে, চলো। তো আজকে থেকে আমাদের কেমিস্ট্রি জার্নি শুরু, তাই তো? দেখো, প্রথমে কতগুলো কথা বলি। সেটা হচ্ছে, এখানে কিছু আজকে স্টুডেন্টস মনে হচ্ছে ১,৫০০ থাকার কথা ছিল, ১৩০০ রয়েছে, ২০০ কম রয়েছে, এখনো জয়েন করতে পারেনি অনেকে। হ্যাঁ হ্যাঁ জানি, অনেকে নিউ আছো আজকে, কারণ আজকে থেকে তোমাদের ব্যাচ শুরু হয়েছে। চলো, যাই হোক, যারা দেখতে এবং শুনতে পাচ্ছ না একবার রিফ্রেশ করে নাও বা রিজয়েন করে নাও, দেখতে পাবে এবং শুনতে পাবে। ঠিক আছে, দেখো, তোমাদের গ্রুপ ডি এক্সাম কবে, এইটা নিয়ে তোমাদের প্রচুর প্রচুর প্রশ্ন আছে। আমি তার জন্য তোমাদেরকে বলে রাখি, পেড ব্যাচে ভর্তি হয়ে গেছো মানে এই চ্যানেলটা ফলো করবে না সেটা কিন্তু করবে না। আমি ফার্স্টে কিছু কথা বলে নিই, তারপর আমি তোমাদের কোয়েশ্চেন নেব। এই চ্যানেলের মধ্যে তুমি দেখবে আমি তোমাদেরকে এখন থেকে 17 ঘন্টা আগে, মানে কালকে রাত 9:30 নাগাদ আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম। ঠিক আছে, তো এখানে আমি পরীক্ষা কবে হতে পারে, তোমার কত টার্গেট স্কোর থাকা উচিত, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমার এখানে বলে দিয়েছি। তোমার এখানে কিন্তু অসুবিধা থাকার কথা নয়। এবার বক্তব্য হচ্ছে যে এরপরেই কিছুক্ষণের মধ্যে আমি তোমাদেরকে আর একটা ভিডিও আপলোড করে দিচ্ছি। যাদের এনটিপিসি পরীক্ষা রয়েছে, এনটিপিসি পরীক্ষা তোমাদের 16 তারিখ থেকে শুরু হচ্ছে অনেকেরই। তো কাদের কাদের সিটি ইন্টিমেশন এসছে আসেনি, তারা কি কি দেখতে পাবে কি পাবে না, এই সমস্ত জিনিসপত্র তোমাকে বলে দিয়েছি ওর মধ্যে। ঠিক আছে, ওই জিনিসটা একবার দেখে নেবে। আচ্ছা, এবার বলি তোমাদের এখানে মেন বক্তব্যতে। দেখো বাবা, ইকো হচ্ছে, এই প্রত্যেকের কাছে কি ইকো হচ্ছে? সাউন্ড কি কোনোভাবে ইকো হচ্ছে? সবাই শুনতে পাচ্ছ তো? না হলে বেকার পণ্ডশ্রম হবে। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? ব্যাস, সবাই তো ঠিকঠাক শুনতে পাচ্ছে। তাহলে যাদের প্রবলেম হচ্ছে একবার রিজয়েন করো, নাহলে কি করে এতজন ছাত্রছাত্রী, ১৩০০ ছাত্রছাত্রী শুনতে পায়? এখন ১৪৫০ হয়ে গেছে, চলো, অনেকে জয়েন করে গেছে, আর সমস্যা কিছু নেই। চলো, এবার শোনো, আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলে রাখি। আজকে থেকে আমার ক্লাস শুরু হয়েছে, তো যারা পুরনো স্টুডেন্ট তারা সব জানো, যারা নতুন স্টুডেন্ট তাদের আজকে থেকে এই ব্যাচের ক্লাস শুরু হয়েছে, এবং এই ব্যাচের ক্লাসেই তোমাদের আমার প্রথম ক্লাস। তো আমি তোমাদেরকে বলে রাখি, কারণ এখানে আমার পুরনো স্টুডেন্টস রয়েছে, এখানে আমার পুরনো স্টুডেন্টস রয়েছে যাদের কেমিস্ট্রি হয়নি। ঠিক আছে, দেখো, এই ব্যাচের মধ্যে বেসিক্যালি তোমার এখন এই যে সায়েন্সের ক্লাস, সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি ক্লাস, কেমিস্ট্রির মধ্যে অ্যাটমিক স্ট্রাকচার, যে ক্লাসটা তোমার এখন বর্তমানে হচ্ছে। ওকে, তো এখানে তোমরা জয়েন করে গেছো। আমি তোমাদেরকে বলবো এই ক্লাসের কোথায় কি আছে, কি বৃত্তান্ত, এগুলো নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, আছে কি নেই? আছে। তো যদি তোমার প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর আমি আজ থেকে অনেকদিন আগে তোমাদেরকে একটা রেকর্ডেড ভিডিও ফরম্যাটে তোমাদেরকে একটা ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে দিয়েছি। ঠিক আছে, কি করবে, তুমি যে লাইভ ক্লাস দেখতে পেয়েছো, যারা আমার গ্রুপে যুক্ত আছো তাদেরকে গ্রুপে আমি দিয়ে দিয়েছিলাম একটা স্ক্রিন রেকর্ড করে, দেখে নেবো, এখানে সমস্ত জিনিস বলে দিয়েছি। তো দেখো, এখানে নিচের দিকে এলে তুমি দেখবে এখানে ওরিয়েন্টেশন বলে একটা ক্লাস রয়েছে। এই ওরিয়েন্টেশন ক্লাসটা খুললেই তুমি দেখবে এরকম পেছনে তিমি মাছের ছবি দেওয়া একটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে আমি ক্লাসটা নিয়েছি 1 ঘন্টা 15 মিনিটের।
এই 1 ঘন্টা 15 মিনিটের এই ওরিয়েন্টেশন ক্লাস 1টা করে নেবে। তোমাদের যা যা ডাউট আছে, কোথায় কি পাবে, কি বৃত্তান্ত, কোথায় কি রকম জিনিসপত্র হবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের এখানে বলে দেওয়া আছে। বোঝা গেল? আমি ক্লাসের মাঝখানে কোনো রকম অযৌক্তিকর প্রশ্ন বা কোয়েশ্চেন আমি নেব না, কারণ এখানে আমরা পড়াশোনা করব, এখানে কোনো রকম কোনো উল্টোপাল্টা কথা বলার জন্য এখানে নয়, সেটার জন্য ইউটিউব আছে। ওকে, হ্যাঁ ফিজিক্স তোমাদের শেষ হয়ে গেছে, আগের দিন তো ফিজিক্স কমপ্লিট করে দিলাম। জ্যোতির্বন 300 জন যেটা ছিল সেটা এক্সেস করে 350 হয়েছিল, এবং যারা 350 জন স্টুডেন্ট তারা এখানে আছে। আমার জেনারেলি সাইকেলে ব্যাচ চলে, তো এরকম অনেক আমার পুরনো স্টুডেন্টস রয়েছে যাদের ফিজিক্স জাস্ট এই গত পরশুদিন শেষ হয়েছে, তাদের কেমিস্ট্রি শুরু হচ্ছে। তো তাদের সমস্ত জনকে যদি মিলিয়ে দিই তাহলে এই জিনিসপত্রগুলোকে আমি বলতে পারি এরকম টাইপের আমার স্টুডেন্টস জেনারেলি অ্যাভারেজ থাকে। ঠিক আছে, এবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এখানে পড়াশোনা করা। কতজন স্টুডেন্টস আছে, তুমি কি করতে পারছো, তাদের সঙ্গে গল্প করতে পারছো কিনা, এগুলো দেখার তোমার কোনো প্রয়োজনীয়তা নেই। তোমার যদি সাবজেক্ট রিলেটেড বা টপিক রিলেটেড কোনো সমস্যা থাকে তখন আমাকে বলবে, আমি তোমাকে গাইড করে দেবো। বোঝা গেল? চলো, না ফিজিক্স আমি এক্সট্রা ক্লাস নিয়ে নিয়েছি, দেখে নেবে তোমাদের এক্সট্রা ক্লাস রয়েছে। আর একটা কথা বলি সবার লাস্টে, একটা কথা, ইম্পর্টেন্ট কথা, যারা যারা এখন আছো, আমি ওরিয়েন্টেশন ক্লাসে বলে দিয়েছিলাম, এখনো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তোমাদেরকে আমি একটা নাম্বার দিচ্ছি, প্রত্যেকে এই নাম্বারটা খাতার মধ্যে নোট করো বা ফোনে সেভ করে নাও এক্ষুনি, ইমিডিয়েট বেসিসে তোমাদেরকে আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা প্রত্যেকে খাতার মধ্যে সেভ করে নাও বা নোট করে নাও। 9240231067। ঠিক আছে, 9240231067। এইটা আর একটা নাম্বার বলে রাখছি, যদি বাই চান্স এখানে না পাও, 8130209247। এইটা হচ্ছে, এই দুটো নাম্বার যে আমি দিলাম, এই দুটো নাম্বার হচ্ছে কিসের নাম্বার? এই দুটো নাম্বার হচ্ছে তোমাদের সাপোর্ট হেল্পলাইন নাম্বার। বোঝা গেল? সাপোর্ট হেল্পলাইন নাম্বার। তো এই যে সাপোর্ট হেল্পলাইন নাম্বার রয়েছে, এখানে তোমরা সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে সন্ধে 6টা এই সময়ের মধ্যে ফোন করে নেবে, খোশ গল্প করতে নয়। এইখানে ফোন করবে কেন, তার পেছনে কারণটা হচ্ছে এটাই যে এখানে বেসিক্যালি তোমাদেরকে যা যা ক্লাস করানো হচ্ছে বা হবে, যদি তার মধ্যে কোনো কিছু তুমি খুঁজে পাচ্ছ না, কোনো পিডিএফ দেখতে পাচ্ছ না, কোনো টেকনিক্যাল তোমার ইস্যু হয়েছে, তোমার ফোন চুরি হয়ে গেছে, তোমার অ্যাপের প্রবলেম হচ্ছে, তুমি ভিডিও কোর্স দেখতে পাচ্ছ না, তুমি পিডিএফ কে ডাউনলোড করতে পাচ্ছ না, তুমি ইবুক কোথায় আছে দেখতে পাচ্ছ না, তুমি পুরনো কোনো রকম কোনো ক্লাস দেখতে পাচ্ছ না, লাইভ ক্লাসে জয়েন করতে পারছো না, যে কোনো টেকনিক্যাল প্রবলেম যদি হয় এই নাম্বারে কল করে জিজ্ঞেস করে নেবে। বোঝা গেল? বোঝা গেল? আমি 5, 6, 7, 8 এই 4 দিনের ক্লাস নিয়ে নিয়েছি বাবা। যদি না পাও একবার এখানে কল করে নাও, যদি না পাও একবার এখানে কল করে নাও। ঠিক আছে, চলো এবার আমরা আজকে আমাদের বেসিক্যালি সাবজেক্টের ক্লাস, কেমিস্ট্রি সাবজেক্টের ক্লাস, তো আমি কেমিস্ট্রি সাবজেক্টে ঢুকে যাব। কি বলছো? তাহলে লাইভে আছে যখন তারা কি করছিল? যদিও লাস্ট দিনে আমি খুব কম স্টুডেন্টস দেখেছিলাম, তার পিছনে কারণটা ছিল পসিবলি গ্রুপ ডি পরীক্ষা ছিল সেই জন্য। ঠিক আছে, আমি একটা, আমাকে একটু ওয়েট করে যাও, আমি ক্লাস হয়ে যাক, ক্লাস হয়ে গিয়ে তোমাদের বাকি জিনিসপত্রগুলোকে আপডেট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আমি 4টে ক্লাস এক্সট্রা নিয়েছি, এক্সট্রা ক্লাসের মধ্যে তোমরা সেগুলো দেখতে পাবে। যদি না পাও আমি তোমাদেরকে
ক্লাস হয়ে যাওয়ার পর জিজ্ঞেস করে নিচ্ছি, জিজ্ঞেস করে তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি পরের দিনের ক্লাসে। ঠিক আছে, চলো শোনো এবার ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আজকে আমাদের কি ক্লাস? কেমিস্ট্রির ক্লাস। তুমি দেখবে স্টাডি প্ল্যানে আমার কেমিস্ট্রি রয়েছে দুপুর 2টোর সময়, কিন্তু তুমি দেখবে 2টোর সময় তোমাদের জিওগ্রাফি ক্লাস আছে সময়ামের। ঠিক আছে, তো যদি তুমি দেখো যে 2টোর সময় সময়ামের ক্লাস রয়েছে, তাহলে আমার ক্লাস 2টোর সময় কি করে করবে? সেই জন্য আমি আমার ক্লাসটাকে পুরোপুরি চেঞ্জ করে নিয়েছি, 2টোর সময় রাখিনি। 2টোর সময় তোমাদের সময়ামের ক্লাস থাক, আমার ক্লাস থাকবে 3টের সময়। বোঝা গেল? আচ্ছা, রিজনিং আছে, ঠিক আছে, রিজনিং আছে, আমি ওই সময় রয়েছেন তো জিওগ্রাফি বা রিজনিং এর মধ্যে কিছু একটা হবে, যাই হোক। তো 2টোর সময় যদি ম্যামের ক্লাস থাকে তো আমার ক্লাস 3টার সময় হবে। তাহলে কেমিস্ট্রি তোমাদের আজকে থেকে বলে দিলাম, তোমাদের আজকে থেকে প্রথম ক্লাস এবং তোমার 3টের সময় ক্লাস হবে। হয়ে গেল প্রথম জিনিস। 2 নম্বর জিনিস, কেবলমাত্র এই 3টে থেকে ক্লাস একদিন হবে না। কবে সেটা? সেটা হচ্ছে 11 তারিখ, 11/3 এই তারিখে তোমার 3টে থেকে ক্লাস হবে না। স্যার কটা থেকে হবে? এই দিন তোমার ক্লাস হবে 4টের সময়। তার কারণ এই 3টের সময় তোমাদের অন্য কোনো ব্যাচে হয়তো ক্লাস ছিল, সেজন্য রিস্কিডিউল করতে হয়েছে আমাকে। ঠিক আছে, 11 তারিখ অর্থাৎ বুধবার ব্যতীত তোমাদের প্রত্যেক দিনের ক্লাস 3টের সময় হবে। আমার ইন জেনারেল স্টাডি প্ল্যান দেখবে সোম বুধ বৃহস্পতি শুক্র এই 4 দিন তোমাদের ক্লাস থাকে এবং সেই অনুযায়ী তোমাদের ক্লাস হবে। বোঝা গেল? চলো, তো আমাদের কেমিস্ট্রিতে কবে কবে ক্লাস হবে, কি কি হবে সেটা আমরা বুঝে নিলাম। আর যারা ক্লাস পাওনি ফিজিক্সের বলছো লাস্টের এক্সট্রা ক্লাসগুলোকে, যদি বাই চান্স না পাও, আমি কথা বলে নিচ্ছি, যে পাওনি সে একবার আমাকে পার্সোনালি মেসেজ করে যাও, আমি দেখে নিচ্ছি এবং তারপর আমি সেটার পুরো জিনিসটা, যে 4টে ক্লাস আমি করিয়েছি সেই 4টে ক্লাসের পুরো রেকর্ডেড যে ভিডিওটা রয়েছে সেটা আমি তোমাদের ব্যাচে অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করছি আজ বা কালকের মধ্যে। তারপর যদি দেখতে পাই যে কেউ তখনও দেখতে পাচ্ছ না, তখন আমি বাকিটা দেখে নেব। ঠিক আছে, ওকে? আমার যেটা নর্মাল নাম্বার ওই যে ওই 62 91 95 49 79, ওকে? আর যদি এরপরেও কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে, তার মানে আমি ধরো 4টে ক্লাস করেছি, 4 ঘন্টা ক্লাস করিয়েছি, এই 4 ঘন্টার ক্লাসে তোমার মনে হলো যে স্যার এই পয়েন্টটা আমি পার্টিকুলারলি বুঝতে পারিনি, লাইভ ক্লাস করিয়েছি, লাইভ ক্লাসে যদি সমস্যা বাকিদের না হয়ে থাকে তোমারও হবে না, হওয়া উচিত নয়। যদি বাই চান্স তার মধ্যেও যদি প্রবলেম চলে আসে, আমি তো লাইভে আসবো, আমি লাস্টে তোমাদের জন্য একটা 15 মিনিটের এক্সট্রা সেশন একদিন নিয়ে নেব, সেখানে তোমরা আমাকে জিজ্ঞেস করে নেবে, সেখানে বাকি জিনিসপত্রগুলোকে বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমি লাস্টে দেখে নিচ্ছি। ওকে, 62 91 95 49 79 আমার পুরনো যে কোনো ভিডিও দেখে নাও, যে কোনো ভিডিও দেখে নাও আমার ইউটিউবে পেয়ে যাবে, এখানে নাম্বার লেখা যাবে না। ওকে, চলো এবার আমার আর কোনো কথা নয়, কোনো আলোচনা নয়, এইবার আমরা পড়াশোনার দিকে মুভ করে যাব। যারা নতুন আছো তারা হয়তো বুঝতে পারছো না স্যার কি হলো কেসটা, আমি বুঝতে পারলাম না, কোথা থেকে কোন গ্রুপ চলে এলো, কোথায় ফিজিক্সের ক্লাস চলে এলো, এক্সট্রা ক্লাস কি কি হয়ে গেল স্যার, কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, আজকে যারা গ্রুপ ডি ব্যাচে ভর্তি হয়েছো, আজকে তোমাদের ফার্স্ট ক্লাস। এখানে আমার পুরনো স্টুডেন্টসরা রয়েছে, এদের কেমিস্ট্রি হয়নি, তোমরাও রয়েছো, ওদেরও কেমিস্ট্রি হয়নি, তোমাদেরও কেমিস্ট্রি হয়নি, ওদের ফিজিক্সটা হয়ে গেছে, বুঝতে পারলে? তো তোমাদের ফিজিক্স হয়নি মানে এই নয় যে তোমাদের ফিজিক্স হবে না, তোমাদের ফিজিক্স যেরকম স্টাডি প্ল্যান দেওয়া আছে সেরকমই হবে। তো তোমাদের আজকে থেকে কেমিস্ট্রি শুরু, ওদেরও শুরু, সেই জন্য একসঙ্গে আছে ওরা। ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো এবার শুরু করা যাক আজকের সেশন। দেখো কেমিস্ট্রিকে আমরা বেসিক্যালি 3টে ভাগে ভাগ করতে পারি। কি বললাম? কেমিস্ট্রিকে আমরা বেসিক্যালি 3টে ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে ফিজিক্যাল, যারা নতুন তাদের কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই, তো তোমাদের সবকিছু হবে, তোমরা চুপচাপ
সবকিছু বন্ধ করে যা ক্লাস হচ্ছে সেগুলোকে দেখো। পুরনোদের কি হয়েছে কি না হয়েছে তোমার মাথা খারাপ করা দরকার নেই। ওকে, চলো। আর যারা পুরনো তাদেরকে বলে দিলাম, আমি আজকের মধ্যে ক্লাস হয়ে যাওয়ার পরেই তোমরা আমাকে মেসেজ করে রাখো পার্সোনালি, আমি আজকের মধ্যে চেষ্টা করছি তোমাদেরকে অ্যাড করে দেওয়ার। ওকে, চলো। কিচ্ছু টেক্সট বুক লাগবে না, আমার ক্লাসগুলো করো। না, নোট ডাউন করার দরকার নেই, তোমার কাছে রেকর্ড থাকবে। প্রথমেই বলে রাখি, আমার কোনো ক্লাস তোমাকে ক্লাসের মধ্যে নোট ডাউন করার দরকার নেই, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে। তুমি যদি ভাবো যে আমি একবার লাইভ ক্লাস করে নিয়ে পৃথিবী ঘুরে নিলাম, হবে না। লাইভ ক্লাস করবে, সেটাকে তোমাকে মিনিমাম 2 বার রেকর্ড দেখতে হবে, তবেই তোমার সেই জিনিসটা রক্তে গাঁথবে, নাহলে হবে না। বোঝা গেল? তো সেইভাবেই আমি পড়াই তোমাদেরকে। তো আমার পড়ানো যখন হবে, লাইভ ক্লাস যখন অ্যাটেন্ড করবে, তুমি পুরো জিনিসটা বুঝতে পারছো কিনা, বা আমি যা তোমাকে বলছি সেগুলোকে দেখতে পাচ্ছ কিনা, সেগুলোকে বুঝে নেবে। বোঝার কাজ হচ্ছে তোমার এখানে। এরপর তোমার নেক্সট যেটা কাজ, সেটা হচ্ছে তোমার গিয়ে আলটিমেটলি ক্লাস যখন হয়ে গেল, তারপর তুমি রেকর্ড দেখে সেগুলোকে নিজের খাতায় লিখে নেবে। আমি তো এর ইয়ে দিয়েই দেবো, মানে পিডিএফ দিয়েই দেবো, সেটা নিয়ে চাপ নেই। ওকে, চলো। একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে ইনঅর্গানিক, আর একটা হচ্ছে অর্গানিক। এই তিনটে আমাদের পার্ট রয়েছে। ওকে, এর মধ্যে তোমাদের বোঝার যেটা জায়গা, বোঝার, দেখো কেমিস্ট্রি মানে অনেকে ভাবে যে সবচেয়ে নিরস একটা সাবজেক্ট, সবচেয়ে জটিল একটা সাবজেক্ট, এর থেকে জটিল সাবজেক্ট বলে কিছু হয় না। তো এইগুলোকে আমাকে বেসিক্যালি পড়তে গিয়ে প্রচুর বেগ পেতে হবে। ফিজিক্যাল মানে হচ্ছে তুমি এইগুলোকে ভৌত রসায়ন, এটাকে ভৌত রসায়ন বলে, এগুলোর বাংলা পড়তে যেও না। দেখো গৌরব, একটা কথা বলি, আমি তোমাকে এখানে বাংলা এবং ইংরেজি দুটোই বলবো, এটা নিয়ে চাপ নেই, কিন্তু যে জিনিসপত্রগুলো আমি তোমাকে ইংলিশে বলছি, তোমাকে মনে রাখবে যে সেগুলোকে ইংলিশেই মনে রাখতে হবে। কেন স্যার? আমি যদি এখন ইনঅর্গানিককে বাংলায় লিখি বা বাংলায় মনে রাখি, আমার কি হবে? এটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার চলে আসছে, আমি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার করতে চাই না। ব্যাপারটা হচ্ছে এটাই। ইজি তো পরের কথা ভাবলাম। এই জিনিসপত্রগুলোকে তোমাকে অর্গানিক কেমিস্ট্রি বলে তোমাকে পরীক্ষায় দেবে না, তোমাকে জৈব রসায়ন বলে পরীক্ষায় দেবে না, তোমাকে দেবে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, বাংলা হরফে তোমাকে ইংলিশে লিখে দেবে। তো সেই জন্য তোমাকে প্রত্যেকটা টার্মিনোলজি ইংলিশে মনে রাখতে হবে। বোঝা গেল? আর যে কথাগুলো বলছি সেগুলো অক্ষরে অক্ষরে জিনিসপত্রগুলোকে পালন করবে, তুমি দেখবে যে তুমি আজ থেকে 1 মাস পর, যেমন করে ফিজিক্স আমি আগের ব্যাচে কথা দিয়েছিলাম, 1 মাস পর তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে ফিজিক্স কি রেডি হয়ে গেছো। ঠিক আমি তোমাদেরকে কথা দিলাম, আজ থেকে 1 মাস পর তুমি কেমিস্ট্রি কোন জায়গায় থাকবে তুমি নিজে কম্পেয়ার করে নেবে। আজকে 9 তারিখ মার্চ মাস যে শেষ হয়ে যাবে, যখন তুমি এপ্রিলের মোটামুটি 1-2 তারিখে চলে যাবে, তুমি নিজে বলবে আমি স্যার কেমিস্ট্রি কোথায় ছিলাম, আমি কোথায় চলে এসেছি। 1টা মাস আমাকে টাইম দাও, যে কথাগুলো বলছি সেগুলো শোনো। যারা আমার পুরনো স্টুডেন্ট তারা একবার কমেন্টে লিখে দাও যে ফিজিক্স তোমরা ঠিকঠাক করে বুঝতে পেরেছো কিনা। জাস্ট আমি এটুকুই বলবো, ঠিক আছে? তো তুমি এখানেও সেম জিনিসটাই হবে। চলো, এবার ফিজিক্সে মনে রাখার জায়গাটা বেশি, ফিজিক্সে মনে রাখার জায়গাটা বেশি নেই, কিন্তু কেমিস্ট্রিতে মনে রাখার জায়গা প্রচুর আছে। ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে ইনঅর্গানিক এবং অর্গানিক এই যে পার্টটা, এই পার্টটা তোমাদের পরীক্ষাতে যেরকম লেভেলের আসে, সেখানে এই দুটো পার্টকে তোমায় কিন্তু একটু বেটার ভাবে তৈরি করতে হবে, এবং সেগুলো কিন্তু মূলত মুখস্থর দিকে ঝোঁক করেই। তো তুমি তোমার যে ব্যাচটা রয়েছে সেখানে দেখবে লাইভ ক্লাস চলছে, তার পাশেই দেখবে টেস্ট সিরিজ, তার পাশেই দেখবে রেকর্ডেড ভিডিও বা ভিডিও কোর্স বলে একটা জায়গা আছে। ঠিক আছে? এই ভিডিও কোর্সে যখন তুমি চলে যাবে, এই ভিডিও কোর্সের মধ্যে গিয়ে দেখবে যে তোমার এই ইনঅর্গানিক এবং অর্গানিক এই দুটোর পুরোপুরি কমপ্লিট ভিডিও দেওয়া আছে। ঠিক আছে? এই ভিডিওগুলোকে এন্ড করতে হবে। তুমি দেখবে টোটাল 33টা ক্লাস তোমাকে করানো আছে ওইখানে, 33টা ক্লাস। ওকে, কথা দিলাম ওই 33টা ক্লাস যে করে নেবে, এবং যে পয়েন্টগুলো বলেছি, যে পয়েন্টগুলোকে যদি নোট ডাউন করে মনে রেখে দাও, তুমি রেলের কোনো পরীক্ষা দাও,
এসএসসির কোনো পরীক্ষা দাও, ইভেন ভারতবর্ষের যে কোনো কম্বাইন লেভেলে পরীক্ষা দাও, ওর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না, এত বড় কথা বলে দিলাম। ঠিক আছে, বাট যেগুলো বলেছি সেগুলোকে এন্ড করতে হবে। এনটিপিসি দ্বারা পরীক্ষা দিয়ে এসছে, ওইখান থেকে হুবহু কোয়েশ্চেন টুকে দিয়েছে। ইভেন যারা এবারে গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে সেখান থেকেও তারা কিন্তু হুবহু কোয়েশ্চেন টুকে দিয়েছে। ঠিক আছে, তো প্রত্যেককে বলে রাখলাম, তোমরা আজকে থেকে তোমার ক্লাস শুরু হয়েছে, আমি তোমাদের এখান থেকে লাইভ ক্লাসে ফিজিক্যাল কেমিস্ট্রি টানবো, তোমরা ব্যাক এন্ডে ইনঅর্গানিক এবং অর্গানিককে টানতে শুরু করবে। ঠিক আছে, এর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না, আমি বলে দিলাম। ফিজিক্যালেও সেম গল্প, আমি তোমাকে বলছি, এটা মনে রাখার জায়গা নেই, এটা হচ্ছে পুরোপুরি বোঝার জায়গা, এবং এইটাই তোমাকে ট্রাভেল সৃষ্টি করবে। সেই জন্য আমি এটাকে তোমাকে লাইভে করাচ্ছি, এবং লাইভে তোমাদেরকে এমন করে জিনিসপত্রগুলোকে করাবো তুমি নিজে ফিল করবে আমি এইচএসে কেন কেমিস্ট্রি নিলাম না, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। ঠিক আছে, যেমন করে তুমি ফিজিক্সের ক্ষেত্রে ফিল করেছিলে। হ্যাঁ, আমার কেমিস্ট্রিতে বললাম তোমাদের তো আমি পরের মাসের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সেটা নিয়ে চাপ নেই। চলো, বোঝা গেল, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। চলো এবার আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি করব, আর তোমরা এদিক থেকে এটা টানতে থাকবে, দুটোকে একসঙ্গে করতে হবে কিন্তু। ওকে, লেজিক সার্জারি করলে হবে না, লেজিক সার্জারি করলে হবে না, যেখানে A2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, বাকি যেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে অ্যাজ সাচ কোনো চাপ নেই, যেমন B1 C1 এগুলোর ক্ষেত্রে তোমার সমস্যা কিছু হওয়া উচিত নয়। ঠিক আছে, চলো, ওইখানে বোঝার কিছু নেই বাবা। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে তোমাকে আমি বলছি যে পটাশিয়াম ফেরোসায়ানাইট এর বর্ণ এটা হয়, এখানে বুঝতে পারবে না কিছু, এই লোকটা এরকম দেখতে হয়, তোমার বোঝার কিছু নেই, মনে রাখতে হবে। বোঝা গেল? ওই জন্য তোমার মনে হতে পারে যে হয়তো ইনঅর্গানিক কেমিস্ট্রি সবচেয়ে বোরিং একটা জায়গা। ইয়েস, ক্লাস 11এও এটা ছেলেপুলেদের কাছে বোরিং একটা জায়গায় ছিল, সেই জন্য তোমাকে এইভাবে পড়তে হবে। ঠিক আছে, পিডিএফ সাপোর্টে ফোন করে নিও, তোমাকে দিয়ে দেবে, আমার সব দেওয়া আছে ওদেরকে। ঠিক আছে, চলো। আচ্ছা, ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে আজকে সবার প্রথম যে চ্যাপ্টারটা পড়বো সেটার নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার মানে কি? পরমাণুর গঠন। পরমাণুর গঠন ভালো না লাগলেও তোমাকে যে পড়তে হবে, পরীক্ষায় যে তোমাকে চাকরি পেতে হবে বাবা। তোমার কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট ভালো লাগে না, লাভ নেই বলে, চাকরিতে মেটাল নন মেটাল থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবেই। তুমি যদি ওইখান থেকে 2 নাম্বার কম পেয়ে আসো, আমি তোমাকে বলেও দিলাম যে এই মেটাল থেকে এতগুলো প্রশ্ন আসবে, এই মেটাল থেকে এই কোশ্চেন গুলোই আসবে, তুমি যদি সেটা না পড়ে যাও, বাকিরা পড়ে যাবে, ওরা না চাকরিটা পেয়ে চলে আসবে, তুমি চাকরি পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো। দেখো, অ্যাটমিক স্ট্রাকচার যেটা বললাম, এটার বাংলা মানে হচ্ছে পরমাণুর গঠন। পরমাণুর গঠন একদম বেসিক থেকে শুরু করব। আমি ধরে নিচ্ছি তুমি কিছুই জানো না, কিচ্ছু জানো না, ক্লাস 9-10-এ তুমি মানে জিনিসপত্রগুলো পড়ে ছেড়ে দিয়েছো। আমি ক্লাস 7 থেকে শুরু করব, তোমাকে নিয়ে যাব ক্লাস 12 পর্যন্ত, যতটা তোমাদের পরীক্ষার জন্য দরকার, তা বলে কিন্তু মাস্টার্স করব না। তুমি দেখবে এই অ্যাটমিক স্ট্রাকচার তোমাদের জন্য আমি রেখেছি 5টা ক্লাস। জেনারেলি আমার যে কোনো ক্লাস শেষ করতে যা ক্লাসের টাইমিং থাকে তার থেকে একটু বেশি লাগে, কারণ আমি ক্লাস করাতে করাতে নিজেও জানি না কখন টাইম বেরিয়ে গেছে। ঠিক আছে, তো বেসিক্যালি তোমার হচ্ছে এটা মোটামুটি ওই 6টা বা 7টার মধ্যে গিয়ে শেষ হয়। যদি তুমি এই জিনিসটাই ক্লাস 11-এ 12-এ পড়ো, তোমাকে আরেকটু বেশি পড়তে হবে। যদি এই জিনিসটাই তোমাকে যদি অনার্স লেভেলে পড়াই, তাহলে আমার এটার জন্য সময় লাগবে হচ্ছে 183 ঘন্টা।
183 ঘন্টা যে ক্লাসটা আমাকে করাতে সময় লাগছে, তুমি সেই ক্লাসটা করছো এখন 5 ঘন্টাতে। বুঝতে পারছো তোমাদের লেভেলটা কোথায় আছে? তো অত হাই লেভেল পড়ার আমার দরকার নেই, পরীক্ষাতে আসবে না। যতটুকু দরকার ঠিক ততটুকু পড়বো। 11-12 জিনিসপত্রও থাকবে, বাট যতটুকু দরকার ততটুকু। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক এক এক করে। স্যার আমি 2025-এ রেলওয়ে এক্সাম দিয়েছিলাম, আপনার ইউটিউব ক্লাস দেখা তো 11 পেয়েছিলাম সায়েন্স। ইউটিউব ক্লাস দেখে 11 পেয়েছো? আজকে তুমি এই ক্লাসটা দেখে বা পুরো ক্লাস করে নেওয়ার পর আমি তোমাকে কথা দিচ্ছি, যারা এর আগের বার ক্লাসে ছিল 25-এর মধ্যে 24, 23, 25 তারা করে এসছে, তোমরাও পারবে। ঠিক আছে, শুধু কথাগুলো মেনে চলো, যে কথাগুলো বলছি যেভাবে বলছি সেগুলো মেনে চলো, ব্যাস। চলো আর কোনো কথা নয়, এবার শুরু করবো আমরা। দেখো পরমাণু বলতে আমরা কি বলছি, এখানে কথাটার মধ্যেই রয়েছে পরমাণু মানে হচ্ছে পরম যুক্ত অণু। পরম মানে কি? পরম মানে হচ্ছে আলটিমেট। আলটিমেট, আলটিমেট মানে কি? যেটা সর্বশেষ। বোঝা গেল? এবার শোনো খুব ভালো করে মন দিয়ে, পরমাণুর গঠনে আমি যখন আলটিমেট কথাটা বলছি, ইনঅর্গানিক অর্গানিক তোমাদেরকে ভিডিও রেকর্ড দিয়ে দিয়েছি, আমি সেই জন্য তোমাকে বললাম ইনঅর্গানিক অর্গানিক তোমাদের যেহেতু পুরোপুরি তোমাদের মনে রাখার পাঠ, তোমাদের লেভেলে যেগুলো দরকার, তো সেগুলো আমি পড়িয়ে সময় নষ্ট করব না। সেগুলো তুমি বেসিক থেকে অ্যাডভান্স ভিডিও রেকর্ড থেকে টানতে থাকবে। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় লাইভ ক্লাস আমাকে জিজ্ঞেস করবে, আমি আশা করব সেখানে তোমার সলভ হয়েই যাবে। আর আমি এখান থেকে তোমাকে এই দিক থেকে ঠেলবো, 1 মাসের মধ্যে তোমার কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো বলে রাখি, এই যে পরমাণু মানে হচ্ছে আলটিমেট মানে হচ্ছে সর্বশেষ। আর কোনো কথা বলো না, আমি কমেন্ট সেকশন নিচ্ছি না। আলটিমেট মানে হচ্ছে ধরো তুমি এই পেনটাকে ভাঙতে থাকছো, ঠিক আছে, একটা ভাঙলে, দুটো ভাঙলে, তিনটে ভাঙলে, 5টা ভাঙলে, 1000টা ভাঙলে, কোটিটা ভাঙলে, 1000 কোটিটা ভাঙলে, ভাঙতে 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 এমন একটা জায়গা আসবে ভাই যেখানে আর ওকে ভাঙা যাবে না। তো সেই জিনিসটাকেই আমরা বলে থাকি হচ্ছে আলটিমেট। বোঝা গেল? তো আলটিমেট স্টেজ, সেই থিওরিটার উপর বেস করেই তোমার এখানে পরমাণুর গঠন তৈরি হয়েছে। ঠিক আছে, এবার এই যে পরমাণু আছে এই কথাটা সবার প্রথম কে বলেছেন, কোথায় পাবো? আমি তোমাকে প্রথমেই বলে দিয়েছি, আমি 30 মিনিট অতিক্রম করেছি এই সমস্ত কথা বলতে। আমি জেনারেলি এই সমস্ত কথা আর বলবো না, আমি বলিও না, আমার ডাইরেক্টলি শুধুমাত্র এখানে ক্লাস থাকে। এই নাম্বারে কল করে নাও ক্লাসের পর, ঠিক আছে? পরমাণু কথাটা সবার প্রথম কে বলেছেন? না, ডাল্টন নয়, ডাল্টন অনেক পরে এসেছেন। তোমাদের অনেক মিসকনসেপশন আছে, আজকে তোমাদের সমস্ত কনসেপশন ক্লিয়ার হবে, সমস্ত যা যা মনে মনে কনসেপশন গুলো রয়েছে সব দূর হবে আজকেই। দেখো পরমাণু কথাটা সবার প্রথম বলেন দার্শনিক কনাদ। কি বললাম? দার্শনিক কনাদ। আর আরেকজন বিজ্ঞানী যার নাম হচ্ছে, একজন বিজ্ঞানী নয়, নিও দার্শনিক, ডেমোক্রেটাস। ডেমোক্রেটাস, ঠিক আছে, ডেমোক্রেটাস। বলে রাখি এই যে কনাদ ছিলেন, ইনি ছিলেন হচ্ছে ভারতবর্ষ থেকে। আর এই যে ডেমোক্রেটাস ছিলেন, ইনি ছিলেন হচ্ছে গ্রিস থেকে। ওকে, এবার বক্তব্য হচ্ছে যে স্যার বুঝতে পারলাম, আমি কোনো চাপ নেই, আপনি বলেছেন আমি বুঝে গেলাম যে পরমাণুর গঠনে পরমাণু কথাটা সবার প্রথম দিয়েছেন কনাদ বা ডেমোক্রেটাস। স্যার যদি দুটোই পরীক্ষার অপশনে থাকে তখন আমি কি করব? দেখো
বেসিক্যালি এখন আমরা সায়েন্স নিয়ে এত মাতামাতি করছি, বড় বড় কথা বলছি, এই সায়েন্সে এই জিনিসপত্রগুলো হয়েছে, ওই জিনিসপত্র হয়েছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, সবকিছু বলছি। আমি যখনকার কথা বলছি তখন সায়েন্সের উদ্ভবই হয়নি, তখন সায়েন্স কি জিনিস সেটাই কে জানতো না। ঠিক আছে, এখন বর্তমানে সায়েন্স যেটা রয়েছে সেটা আবিষ্কার হওয়ার পর সায়েন্টিস্ট তৈরি হয়েছে। তখনকার দিনে এটা ছিল হচ্ছে দার্শনিকের কাজ। ওকে, তো এই যে কনাথ এবং ডেমোক্রিটাস ধরা হয় দুটো দেশের হয়ে কন্টেম্পোরারি ছিলেন। কন্টেম্পোরারি মানে কি? কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক। এক সেকেন্ড। চলো, চলো। না না, বেসিক্যালি একটা আমার এখানে কাজ চলছে। দেখো, ব্যাপারটা হচ্ছে এই দুটো তোমার হচ্ছে বেসিক্যালি আমাদের তখনকার দিনের লোক ছিলেন। পরীক্ষাতে তোমাকে এই দুটোই দিতে পারে। ঠিক আছে, কি বললাম? পরীক্ষাতে তোমাকে এই দুটোই দিতে পারে। তোমায় কি করতে হবে? তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। ভাই সোজা হিসাবে এটাই, তাই তো? এটাই তো ব্যাপার। তো তুমি যখন দেখবে রেলওয়েতে কোনো পরীক্ষায় কোয়েশ্চেন দিয়েছে এই কথাটা, তো আমি তোমাকে বলবো যে এখানে অন্য কোনো জিনিস করবে না, ডেমোক্রেটাস অ্যান্সার করবে। কেন স্যার? এর পেছনে কোনো কি কারণ আছে? না, কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি এনারা দুজনের মধ্যে কে সবার প্রথম ডেমোক্রেটাসের কথা বলেছেন সেটাও নেই, কিন্তু এই ডেমোক্রেটাসকে তোমাকে অ্যান্সার করতে হবে। তার কারণ এই কোয়েশ্চেনটা 2019-এর গ্রুপ ডি পরীক্ষাতে ভরে ভরে প্রত্যেকটা শিফটে এসছে, এবং রেলওয়ে ডেমোক্রেটাসকেই অ্যান্সার নিয়েছেন, কনাথকে নয়। তুমি যদি বলো যে স্যার এটার পেছনে কোনো যুক্তি আছে, না যুক্তি নেই। বোঝা গেল? তো সেই রেসপেক্টে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে পরমাণুর গঠনে পরমাণু কথাটা সবার প্রথম কে উল্লেখ করেছেন, তুমি বলবে ডেমোক্রেটাস। যদি তুমি অন্যান্য কোনো পরীক্ষা দাও, তুমি সেখানে কনাথ বা ডেমোক্রেটাসের মধ্যে যদি একটা অপশন পাও সেটাই চুজ করবে। যদি দুটোই অপশন থাকে, রেলের রেসপেক্টে ডেমোক্রেটাসকে চুজ করবে, কারণ রেল ডেমোক্রেসি অ্যান্সার নেবে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এতদূর পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার?
2019 এই মানুষটার কোয়েশ্চেন অ্যান্সার এসেছিল বারবার করে, এবং সেখানে কিন্তু পরমাণু কথাটা যে পরম, এই পরমাণু কথাটা সবার প্রথম কে দিয়েছেন? কনাত এবং ডেমোক্রেটাস দুটোই অপশনে ছিল, রেলওয়ে কিন্তু নিয়েছিল হচ্ছে ডেমোক্রেটাসকে। বোঝা গেল? এটা মাথায় রেখে দিও। ওকে, যদি তোমাকে বলো এর কোনো কি সায়েন্টিফিক যুক্তি আছে, নেই। তার কারণ কনাত এবং ডেমোক্রেটাস সমসাময়িক ছিলেন, এদের মধ্যে কে সবার প্রথম উক্তি দিয়েছেন কেউ জানে না। ওকে, চলো এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই দুটোর মধ্যে কোনটাকে অ্যাকচুয়ালি, যদি দুটোর মধ্যে যে কোনো একটা থাকে তাহলে তুমি যে কোনো একটা অ্যান্সার করবে, যদি দুটোই অপশন থাকে তাহলে ডেমোক্রেটাস করবে। ওকে, চলো এবার নেক্সট গল্প। নেক্সট গল্প কি দেখো, এবার আমি চলে আসছি সাল ধরে ধরে। 1803 সাল, 1803। এই 1803 সালে একটা থিওরি ছিল, তার নাম হচ্ছে অ্যাটমিক থিওরি। ঠিক আছে, এই যে অ্যাটমিক থিওরি আছে, মানে পরমাণুর যে থিওরি বা কনসেপ্ট, এই জিনিসটা সবার প্রথম যে বিজ্ঞানী বলেন তার নাম হচ্ছে, বা যে এই থিওরিটা দেন তার নাম হচ্ছে জন ডাল্টন। জন ডাল্টন। ওকে, এবার একটা কথা বলি, জন ডাল্টনের সঙ্গে তুমি দেখবে 1808 এই কথাটাও পাবে, 1808 এই সালটাও তুমি পাবে। কেন বলছি? তার কারণ এই জন ডাল্টনের সালটা দিয়ে পরীক্ষাতে কোয়েশ্চেনে এসেছে, দেখো অলরেডি ইশিকা লিখে দিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কোনো একটা থিওরি যখন পার্টিকুলারলি সে রিসার্চ করলো, থিওরিটা লিখলো, তখন লেখার টাইমিংটা থাকে একটা, পাবলিশ হওয়ার একটা টাইমিং থাকে। লিখলেই তো সঙ্গে সঙ্গে পাবলিশ হয়ে যায় না। তো 1808 খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল, বাট 1803 খ্রিস্টাব্দে তিনি এই থিওরিটা দিয়েছিলেন। বোঝা গেল? ক্লিয়ার হলো? সেই জন্য তোমরা 1808 এর গল্পটা পাও, 1803 এর গল্পটা পাও না। ওকে, এবার এখানে জন ডাল্টন কি বলছেন, যে কোনো পদার্থকে যখন আমি ভাঙবো, ভাঙতে 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 এমন একটা জায়গা আসবে যেটাকে আর ভাঙতে পারবো না। কি সেটা? সেটা হচ্ছে অ্যাটম। এইটাই তিনি তার যে থিওরি আছে সেই থিওরির মধ্যে তিনি বলেন। বোঝা গেল? তো আমরা কি বুঝতে পারলাম? আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম যে অ্যাটমিক থিওরিতে যে পাবলিশটা হয়েছিল সেটা হচ্ছে 1808 খ্রিস্টাব্দতে। কার দেওয়া? জন ডাল্টনের দেওয়া। সেখানে তিনি কি বলেছিলেন? মানে আলটিমেট কণাকে, সেটা হচ্ছে অ্যাটম। ওকে, 8 8 8 3 দেবে না, তুমি দেখে নিও পাবলিশ তোমাকে চেয়েছে কিনা, এটা হচ্ছে ব্যাপার। ওকে, চলো এবার একটা কথা বলি। দেখো এখানে তিনি আরো কিছু কথা বলেন, যে এই যে আট যেটা রয়েছে, মানে এই যে অ্যাটমটা রয়েছে, এই অ্যাটমকে কিন্তু আমরা ভাঙতে পারি না, আর ফার্দার কোনো ভাঙতে পারি না। মানে আনডিভাইডেবল যে মলিকিউল বা তোমার হচ্ছে স্টেট, সেটা হচ্ছে তোমার গিয়ে অ্যাটম। কারণ আমি সালটার কথা বলছি 1808, এরপরে তো এখন নিউট্রন, ইলেকট্রন, প্রোটন এগুলো পেরিয়ে গেছে অ্যাটমকে ভেঙে, এবং সেগুলোকে ভেঙেও আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনকে এখন ভাঙা যাচ্ছে, প্রোটনকেও এখন ভাঙা যাচ্ছে কোয়ার্ক পার্টিকেলের মাধ্যমে। এবং সেই কোয়ার্ক পার্টিকেল গুলো কি হয়ে থাকে? একটা পজিটিভ কোয়ার্ক, একটা নেগেটিভ কোয়ার্ক, এরকম টাইপের থাকে, মেসন পার্টিকেল থাকে। এই পার্টিকেল গুলোর মাধ্যমে সমস্ত জিনিসপত্র তৈরি হয়ে থাকে, যেগুলো পার্টিকেল কেমিস্ট্রি তৈরি হয়েছে, যেটা অনেক পরে। বোঝা গেল? আমরা কি বলছি? 1808 এর কথা বলছি। তো তখন এইসব জিনিসপত্র আবিষ্কার হয়নি, তখন কেবলমাত্র এই জিনিসটাই বলা হয়েছে যে সবচেয়ে ক্ষুদ্রতম যদি কোনো কণা থেকে থাকে যে কোনো পদার্থের, সেটা হচ্ছে তোমার গিয়ে অ্যাটম। এটা কে বলেছেন? জন ডাল্টন বলেছেন, 1808 খ্রিস্টাব্দে বলেছেন। শেষ। ওকে, চলো এইবার আমি ডাইরেক্টলি চলে আসবো 1874 খ্রিস্টাব্দতে। এর মাঝখানে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, জানার দরকার নেই, যেটুকু জানার দরকার সেটুকু আমি তোমাকে বলবো। এই যে 1874 খ্রিস্টাব্দের কথা বললাম, এবার তোমাকে আমি একটা কথা বলি, প্রথমটা সাল মনে রাখবে, পরের গুলো সাল মনে রাখার দরকার নেই, পরীক্ষাতে আসবে না। স্যার আপনি তাদের কেন গণাচ্ছেন?
কারণ তুমি যদি ক্রোনোলজিক্যালি পুরো জিনিসপত্রগুলোকে মাথার মধ্যে ছকে নিতে পারো, তোমার জিনিসটা আর ভুলবে না, কখনো ভোলার সম্ভাবনা থাকবে না। সেই জন্য আমি তোমাকে ক্রোনোলজিক্যালি জিনিসপত্রগুলোকে বলছি কিভাবে কিভাবে ডেভেলপমেন্টটা হয়েছে। আমি তোমাকে এখন ইতিহাস পড়াচ্ছি, ঠিক আছে? তো 1874 খ্রিস্টাব্দতে একটা এক্সপেরিমেন্ট হয়। সেখানে কি হয়? সেখানে এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এই যে ক্যাথোড রে এক্সপেরিমেন্টটা হয়েছে, এই এক্সপেরিমেন্টটা করেছেন হচ্ছে উইলিয়াম ক্রুকস। মনে থাকবে এটা কে করেছেন? উইলিয়াম ক্রুকস করেছেন। ব্যাপারটা কি একটু বলি। ধরো তোমার এরকম একটা নির্দিষ্ট টিউব রয়েছে, ঠিক আছে? এখানে একটা টার্মিনাল রয়েছে, এখানে একটা টার্মিনাল রয়েছে। এটাকে বললাম ক্যাথোড, এটাকে বললাম হচ্ছে অ্যানোড। ওকে, ক্যাথোড সবসময় পজিটিভ হয়, অ্যানোড সবসময় নেগেটিভ হয়। হলো? এবার বক্তব্য হচ্ছে যে দেখো নেগেটিভ কি হবে? পজিটিভের দিকে আকর্ষণ করবে। পজিটিভ কি হবে? নেগেটিভের দিকে আকর্ষিত হবে। তো বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে যে অ্যানোড থেকে যে সমস্ত রে গুলো আসছে সেটা এখানে ক্যাথোডের দিকে আকর্ষিত হচ্ছে। বুঝতে পারলে? তো এই যে জিনিসটা বললাম, এখান থেকে তিনি একটা জিনিস বুঝতে পারলেন যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে কোনো একটা রে যাচ্ছে, তার মানে তার পজিটিভের দিকে কোনো একটা জিনিস যাচ্ছে মানে কি সে নেগেটিভ, তাই তো? যদি সে নেগেটিভ হয় তাহলে সেই কণাটার একটা নির্দিষ্ট নাম দেওয়া উচিত। তো তিনি সেখানে যে নামটা দিলেন এই রেটার, তার নাম হচ্ছে নেগাট্রন। স্যার কি নেগাট্রন? নেগাট্রন মানে হচ্ছে এটাই। বুঝতে পারলে? তো নেগাট্রন বলতে আমরা কি বুঝতে পারলাম? নেগাট্রন বলতে আমরা বুঝতে পারলাম হচ্ছে নেগেটিভ কণার স্রোত, যেটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। এটা সবার প্রথম ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে উল্লেখ করলেন কে? উইলিয়াম ক্রুকস। ওকে, পিডিএফ আমি দিয়ে দেব, নোট করা এখন দরকার নেই, এখন বোঝো। ওকে, এটা বুঝতে পারলে প্রত্যেকে? এবার শোনো, এই নেগাট্রন আবিষ্কার হয়ে যাওয়ার পর এরপরে আরেকটা মানুষ মার্কেটে আসছেন, তার নাম হচ্ছে বিজ্ঞানী মিলিকান। 1876 খ্রিস্টাব্দতে। কি বললেন স্যার? মিলিকান? ইয়েস, বিজ্ঞানী মিলিকান। মিলিকান কি করেছেন? মিলিকান করেছেন একটা জিনিস, সেটা হচ্ছে তিনি অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করেছেন। অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের গুলোর নামগুলো মনে রাখবে তাহলেই হবে। এক্সপেরিমেন্ট তোমার ডিটেল পড়ার দরকার নেই, পরীক্ষায় আসবে না। যদি তুমি এগুলোই ডিটেল পড়তে যাও তখনই তোমার কিন্তু এই এক্সপেরিমেন্টগুলোই তোমার হচ্ছে মোটামুটি 7-8 ঘন্টা নিয়ে নেবে, কারণ সেরকমই জিনিস। দেখো এই যে মিলিকান আছে, এই মিলিকান সবার প্রথম একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এবং সেটার মাধ্যমে একটা ক্যালকুলেশনে তিনি এসেছিলেন। কি সেটা? চার্জ বাই মাস এর ভ্যালুটা কত ইলেকট্রনের ক্ষেত্রে, সেটা তিনি এক্সপেরিমেন্ট করে বলেছিলেন। বুঝতে পারলে কেসটা? বুঝতে পারলে? আমি আসছি সব আসছি, তোমার সমস্ত প্রশ্নের অ্যান্সার তুমি পাবে, আমাকে বলতে দাও, আমি বলি আগে ফার্স্টে। ইলেকট্রন বলে একটা কণা কিছু আছে, তখন তো ইলেকট্রন আবিষ্কার হয়নি। তো তখন তিনি একটা কণাকে চার্জ এবং মাসের রেশিও তিনি বার করে দিলেন। কিসের মাধ্যমে? অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে। স্যার
এই যে জিনিসটা বার করে দিলেন, তার মানে নিশ্চয়ই চার্জের মানটাও পেয়েছেন আর মাসের মানটাও পেয়েছেন, অবশ্যই পেয়েছেন, নাহলে কি করে বার করবে? অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এবার শোনো, এবার শোনো, ব্যাপারটা হচ্ছে যে এরপর আর একটা বিজ্ঞানী মার্কেটে আসেন, তার নাম হচ্ছে বিজ্ঞানী গোল্ডস্টেন, 1886 খ্রিস্টাব্দতে, মানে ঠিক এর 10 বছর পর। গোল্ডস্টেন কি করেছেন ইনি? কেনই বা এর নাম পড়তে হবে? তার কারণ তিনি করেছেন হচ্ছে অ্যানোড রে এক্সপেরিমেন্ট। স্যার অ্যানোড রে এক্সপেরিমেন্ট মানে? অ্যানোড রেকে আমরা কখনো কখনো এই অ্যানোডের বদলে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, তার নাম হচ্ছে ক্যানাল রে এক্সপেরিমেন্ট। স্যার এইটা মানে কি? এইটা মানে হচ্ছে আলটিমেটলি অপোজিট টু দা ক্যাথোড রে। স্যার মানে তুমি এতক্ষণ পর্যন্ত, এর আগে পর্যন্ত কি পড়লে? ভাই উইলিয়াম ক্রুক্স আবিষ্কার করেছেন নেগাট্রন, যার মান কি? নেগেটিভ। ভাই নেগেটিভ থেকে পজিটিভ যাচ্ছে, সেটা নেগাট্রন। এবার ক্যাথোড থেকেও তো কোন রকম কোন রে আসছে রে ভাই, আসছে তো। সেটা তো আর উইলিয়াম ক্রুক্স অবজার্ভ করেননি, সেটা অবজার্ভ করছেন কে? অবজার্ভ করছেন হচ্ছে গোল্ডস্টেন। এবং এই জন্য তিনি উল্টো দিক থেকে যে প্রবাহটা পাচ্ছেন, সেটা কি প্রবাহ পাচ্ছেন? পজিটিভ কণার স্রোত পাচ্ছেন। এই যে পজিটিভ কণার স্রোতটা পেলেন, আমাকে বলো ইলেকট্রন প্রোটন নিউটনের মধ্যে প্রোটন হচ্ছে পজিটিভ, এটা কি আমরা ছোট থেকে পড়িনি? পড়েছি তো। তাহলে এই পজিটিভ কণার স্রোত বলতে কাকে বলতে বুঝতে পারছো? আর কেউ না, এটা হচ্ছে আলটিমেটলি প্রোটনকে বলছেন। তার মানে স্যার প্রোটন আবিষ্কার হয়ে গেল? ইয়েস। অর্থাৎ 1886 খ্রিস্টাব্দতে বিজ্ঞানী গোল্ডস্টেন সবার প্রথম প্রোটন আবিষ্কার করলেন। বোঝা গেল কেসটা? প্রোটন আবিষ্কার হয়ে গেল কিন্তু। স্যার তার মানে কি ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে? এবার তোমরা নিজেই বলো, নেগাট্রন যদি নেগেটিভ কণা হয় তাহলে কি এটা ইলেকট্রন নয়? নয় কি? স্যার তাহলে যে থমসন আমরা পড়েছি, যে থমসন যেটা পড়েছো, বেসিক্যালি তিনি যে কাজটা করেছিলেন, এরপরে আমি সেটা লিখছি 1886 খ্রিস্টাব্দের পর, তারপরে ডাইরেক্টলি 1897 খ্রিস্টাব্দে চলে আসব, অর্থাৎ ঠিক 11 বছর পর এই লোকটার নাম মার্কেটে আসছে, যার নাম হচ্ছে জে থমসন। কি করছেন তিনি? করছেন যেটা, সেটা হচ্ছে এই যে নেগাট্রন থেকে ইলেকট্রন, এই নামকরণটা করছেন, এই নামকরণটা করছেন। ইলেকট্রন যে নামটা, এটা যে নেগাট্রনেরই নাম, এটা তিনি বলছেন হচ্ছে জে থমসন। বুঝতে পারলে? তাহলে স্যার আমাকে যদি বলে যে ইলেকট্রনের নামকরণ কে করেছেন, তাহলে কি আমি জে থমসন লিখবো? অবশ্যই লিখবে, কারণ তিনি তো অ্যাকচুয়ালি নামকরক, তিনি তো অ্যাকচুয়ালি নামকরণ করেছেন। তাহলে স্যার ইলেকট্রনের আবিষ্কর্তাকে যদি লেখে বা পরীক্ষায় দেয়, তাহলে কি আমি উইলিয়াম ক্রুক্স করব? প্রথমত ওইটা দেবেই না পরীক্ষাতে, দ্বিতীয়ত ওইটা তুমি যদি পরীক্ষায় দাও তাহলে তুমি চাকরিটা পাবে না, তুমি নেগেটিভ খেয়ে চলে আসবে। স্যার কেন? আলটিমেটলি তো ওই আবিষ্কার করেছে, কেন কেন নাম নেব না? তার কারণ এটাই হচ্ছে পৃথিবী, যে মানুষ কোনো কিছু জিনিস করে যায়, তারপর স্যার ক্রেডিটটা নিয়ে অন্য কেউ চলে যায়, এই জিনিসটা তার সঙ্গে এটাই হয়েছে। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় নামকরক কে বা আবিষ্কারক কে ইলেকট্রনের, তোমায় কিন্তু জে থমসনই বলতে হবে, উইলিয়াম ক্রুক্স বলা যাবে না। বুঝতে পারলে? এটা ক্রেডিট নিয়ে চলে গেল অন্য একজন, এটা হচ্ছে ব্যাপার।
ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো বেসিক্যালি আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে নেগাট্রন থেকে ইলেকট্রন তিনি বললেন জেডে থমসন, বাট নাম্বার যেহেতু তোমাকে পেতে হবে তাই আমাকে এখানে জেডে থমসনই অ্যান্সার করতে হবে। কখনোই আমি এটা উইলিয়াম ক্রুক্স নামে বলতে পারবো না। একমাত্র একটা সময় বলতে পারবো যখন আমি বলবো নেগাট্রনের আবিষ্কর্তাকে, তখন আমি উইলিয়াম ক্রুক্সের নাম বলতে পারি, নচেত নয়। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? এই জন্যই তো বললাম একটু বলতে দাও, না বলতে এলে এতটুকু পর্যন্ত না এলে তুমি কি করে বুঝবে? এবার তো বুঝতে পারছো, এটা তো চাই। চলো, এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল? যদি এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়ে যায় ভাই, এর পরের আমি যে সালটার কথা বলবো সেটা হচ্ছে ঐতিহাসিক সাল 1900 খ্রিস্টাব্দ। স্যার কেন? এখানে কি হয়েছে? এই সময় একটা নতুন থিওরি এসছে, যে থিওরির নাম হচ্ছে কোয়ান্টাম থিওরি। যারা আমার ওয়েভের ক্লাস করেছো তারা জানো, তোমাদেরকে আমি বলেছিলাম। এবং এই কোয়ান্টাম থিওরি কে দিয়েছেন? ম্যাক্স প্ল্যাঙ্ক দিয়েছেন। এই সব কিছু কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে বাবা, যা লিখছি আমি তোমাকে গল্পের ছলে বলছি, বাট পরীক্ষায় কিন্তু এগুলো থেকেই পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে এমন একজন বিজ্ঞানী যাকে তার মেন্টার বলেছিলেন যে তুই ফিজিক্স নিয়ে পড়াশোনা করিস না, ফিজিক্স নিয়ে যদি তুই পড়াশোনা করিস তাহলে তোর জীবন শেষ হয়ে যাবে। স্যার মেন্টার বলতে কে? মেন্টার বলতে যেমন তুমি, তোমার মেন্টার আমি, তোমার মেন্টার হচ্ছে তোমার বাবা মা, অর্থাৎ যার কথা শুনে একটা ছেলে মেয়ে বড় হয় সে হচ্ছে মেন্টার। টিচার, বাবা মা হতে পারে, টিচার হতে পারে, ঠিক আছে? তার টিচারই বলেছিলেন। তার কারণ তার মেন্টারের মনে হয়েছিল ফিজিক্সে এমন কোনো জিনিস আবিষ্কার হওয়া বাকি নেই যা ম্যাক্স প্ল্যাঙ্ক গিয়ে করবে। কারণ তখন মার্কেটে রাজ করছে তাবড় তাবড় সব বিজ্ঞানী। একদিকে অ্যালবার্ট আইনস্টাইন, অন্যদিকে নিলস বোর, অন্যদিকে আর্নেস্ট রাদারফোর্ড, অন্যদিকে তোমার হচ্ছে আইজ্যাক নিউটন, এরা সবাই রাজ করছে। তো সবকিছু জিনিসপত্র আবিষ্কার হয়ে গেছে। আর এই সমস্ত মানুষজনের জীবনে তো একটা উদ্দেশ্য যে মানুষের জন্য কিছু করব, সোশ্যালি কিছু করব। আমাদের জীবন শেষ মানে কি? চাকরি পাইনি ভাই, জীবন শেষ হয়ে গেছে। ওদের ওখানে জীবন শেষ মানে কি? ওদের জীবন শেষ মানে হচ্ছে মানুষের জন্য আমি আমার ট্যালেন্টকে কাজে লাগাতে পারলাম না, এইটাতে জীবন শেষ হয়ে গেল। তো এই হিসাবে তাকে বলেছিলেন যে জীবন শেষ হয়ে যাবে। বোঝা গেল? এবার এই মতো অবস্থাতে ম্যাক্স প্ল্যাঙ্ক পড়লেন দ্বন্দ্বে। কেন? তার কারণ তার হার্টে রয়েছে ফিজিক্স, তার মাথায় রয়েছে মেন্টারের কথা। এবার হৃদয় আর মস্তিষ্কের মধ্যে যখন যন্ত্রণা হবে বা যুদ্ধ চলবে, সব সময় ডিসিশন নিতে হয় হৃদয়ের, তাই তো? তাই তিনি সেই ডিসিশন নিলেন এবং ডিসিশন নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি অ্যাকশন শুরু করলেন এবং ফিজিক্সে এমন একটা জিনিস আবিষ্কার করলেন যেটার মাধ্যমে গোটা ফিজিক্সের গোটা যা যা ছিল সব ওয়ার্ল্ড পুরো চেঞ্জ হয়ে গেল। তার কারণ এখন বর্তমানে এখনো পর্যন্ত ম্যাক্স প্ল্যাঙ্ক যখনো পর্যন্ত আসেননি তখনো পর্যন্ত নিউটনিয়ান মেকানিক্স দিয়ে সবকিছু বিচার করা হতো। দেখো ব্যাপারটা হচ্ছে আর কিচ্ছু না, যদি আমি বলি যে কোনো একটা ফিজিক্সকে আমি দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স আর একটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। বুঝতে পারলে? এবার বক্তব্য হচ্ছে এই যে ক্লাসিক্যাল ফিজিক্স মানে হচ্ছে যারা সব সময় ম্যাক্রো এলিমেন্ট নিয়ে ডিল করে। কি বললাম? ম্যাক্রো এলিমেন্ট নিয়ে যারা ডিল করে। স্যার ম্যাক্রো এলিমেন্ট বলতে যারা খালি চোখে যে সমস্ত জিনিসপত্রগুলোকে দেখতে পাই, যেমন তুমি টেবিল দেখতে পাচ্ছ, চেয়ার দেখতে পাচ্ছ, তুমি তোমার নিজেকে দেখতে পাচ্ছ, তোমার বন্ধুকে দেখতে পাচ্ছ, সূর্যকে দেখতে পাচ্ছ, চন্দ্রকে দেখতে পাচ্ছ, খালি চোখে দেখতে পাচ্ছ তো ভাই। তার মানে তাদেরকে নিয়ে যে সমস্ত ফিজিক্সের কথা বলবো তারা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। আর যেগুলোকে তুমি দেখতে পাও না, যারা মাইক্রো এলিমেন্ট, তাদেরকে নিয়ে যদি কথাবার্তা বলি তারা হবে কোয়ান্টাম ফিজিক্স। স্যার এটা আবার কি রকম ব্যাপার? মাইক্রো এলিমেন্ট মানে খালি চোখে দেখতে পাই না মানে? তুমি কি ইলেকট্রনকে দেখতে পাও? তুমি কি প্রোটনকে দেখতে পাও? তুমি কি নিউটনকে দেখতে পাও? তুমি কি নিউটনকে দেখতে পাও? মেসন পার্টিকেলকে দেখতে পাও? কোয়ার্ক পার্টিকেলকে দেখতে পাও? পাও না তো। তো ওইগুলোও তো রয়েছে।
তো ওইগুলোতে নিয়ে যদি ফিজিক্সের কথাবার্তা বলি তখন সেখানে আসবে কোয়ান্টাম ফিজিক্স। অ্যালবার্ট আইনস্টাইন তখন একটা বিশাল বড় দ্বন্দ্বে ছিলেন, এটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে বা নিউটনিয়ান মেকানিক্স, অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ফিজিক্স হচ্ছে নিউটনের দেওয়া, তো ওই নিউটনিয়ান মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে সেই জিনিসটা ব্যাখ্যা করা যাচ্ছিল না। তখন কোয়ান্টাম ফিজিক্স যখন আবিষ্কার হলো ম্যাক্স প্ল্যাঙ্কের মাধ্যমে, সবার প্রথম এই জিনিসটা অ্যাকনলেজ করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন, এবং তার উপর বেশ করেই উনি 1905 খ্রিস্টাব্দে ফটো ইলেকট্রিক এফেক্টের কথা বলেন, এবং ফটো ইলেকট্রিক এফেক্ট যার জন্য তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। বোঝা গেল? তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য, অন্য কিছুর জন্য নয়, কিন্তু রিলেটিভিটির জন্য কিন্তু নয়। তো এইটা হলো ব্যাপার। পুরোপুরি জিনিসটা ক্লিয়ার প্রত্যেক আছে এতদূর পর্যন্ত? ওকে, তো বেসিক্যালি ম্যাক্স প্ল্যাঙ্ক মার্কেটে এলো বলেই তো আজকে কোয়ান্টাম ফিজিক্সের মতো এত বড় একটা দিক চলে এলো। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে, স্যার কেমিস্ট্রি তো পড়ছিলাম, কোথা থেকে ফিজিক্স চলে এলো? যেদিন তুমি সাবজেক্টের মধ্যে বাইফার্কেশন করা ভুলে যাবে, তুমি বুঝবে সেদিনই তুমি পড়াশোনা ঠিকঠাক করে করছো। তুমি এখনো পর্যন্ত কিন্তু কেমিস্ট্রির সিতেও ঢোকোনি। আমি তোমাকে এখনো পর্যন্ত কিছু ডেডলাইন বললাম, কিছু টাইম বললাম, আলটিমেটলি তুমি গল্প শুনছো, আলটিমেটলি তুমি এই কেমিস্ট্রির ইতিহাস পড়ছো, অ্যাটমিক স্ট্রাকচারের ইতিহাস পড়ছো, মানে এখনো পর্যন্ত চ্যাপ্টার আমি ঢুকিয়ে নি। বুঝতে পারলে? তো এইগুলো যদি তুমি বুঝে যাও, তাহলে যদি তোমাকে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়, বাকিরা করতে পারবে না, তুমি করতে পারবে, তার কারণ তুমি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা করে গেছো। আমি তোমাকে যা যা বলেছি সেগুলো তুমি শুনে গেছো, সেগুলো তুমি লিখে গেছো, সেগুলো তুমি করতে পারছো, কারণ তোমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, এই জন্য পড়তে হয়। চলো, তাহলে 1900 খ্রিস্টাব্দে ম্যাক্স প্ল্যাঙ্ক এলো, তিনি কি নিয়ে এলেন? কোয়ান্টাম ফিজিক্স নিয়ে এলেন ভাই। তো খুব ভালো কথা, কোয়ান্টাম ফিজিক্স এলো, অতীব উত্তম কথা। তাহলে স্যার এরপরে কি আছে? 1900 সালের পরে 1907 সাল আবার এলো, মানে আরো 7 বছর পর কি এলো? এলো একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড, অর্থাৎ রাদারফোর্ড অ্যাটমিক মডেল আসে, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল আসে। বোঝা গেল? যেটা অ্যাকচুয়ালি প্রকাশ পায় হচ্ছে 1911 সালে, মানে পাবলিশ হয়েছিল 1911 সালে, বাট মডেলটা তৈরি করেছিলেন তিনি 1907 সালে। ওকে, এবং এই মানুষটাকে বলা হয়ে থাকে হচ্ছে ফাদার অফ নিউক্লিয়ার কেমিস্ট্রি, ফাদার অফ নিউক্লিয়ার কেমিস্ট্রি। তার কারণ এই মানুষটা সবার প্রথম নিউটন আবিষ্কার করেছিলেন। নিউটন মানে হচ্ছে নিউটনের জায়গাতে আসেননি তিনি, অ্যাকচুয়ালি নিউক্লিয়ার কেমিস্ট্রি মানে হচ্ছে অ্যাকচুয়ালি তিনি নিউক্লিয়াসটা আবিষ্কার করেছিলেন, নিউক্লিয়াসটা আবিষ্কার করেছিলেন। নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। তো এই যে নিউক্লিয়াসের মধ্যে থাকে, এই নিউক্লিয়াসটা আবিষ্কার করেছিলেন হচ্ছে তোমার কি রাদারফোর্ড। বোঝা গেল? দুটোই লিখে নাও, যেটা পরীক্ষাতে আসবে, ঠিক আছে? জার্নালের দিক থেকে যদি বলা হয় 1911 খ্রিস্টাব্দ বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, চলো, নিউক্লিয়াস আবিষ্কার হলো, নিউক্লিয়াস আবিষ্কার। এবার নিউক্লিয়াস আবিষ্কারের পর কি হয়েছে স্যার? তারপরে কিছু হয়েছে কি? অবশ্যই হয়েছে, না হয়ে যাবে কোথায়? তার ঠিক 2 বছর পর 1913 খ্রিস্টাব্দ, 1913 খ্রিস্টাব্দে মার্কেটে আরেকজন বিজ্ঞানী আসেন, তার নাম কি? তার নাম হচ্ছে বোর, নিলস বোর। বোরস অ্যাটমিক মডেল, বোরস অ্যাটমিক মডেল। দেখো বেসিক্যালি এই যে রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেলটা আছে, এখানে কি বলা হয়েছে? এখানে তিনি বলেছেন যে এই যে তোমার হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চাইতে কি হচ্ছে? ইলেকট্রন ঘুরছে, এরকম করে গোলাকার করে ইলেকট্রন ঘুরছে।
কিন্তু বোর বললেন ইলেকট্রন তো এভাবে ঘোরে না, এরকম তো গোল করে ঘোরে না। ইলেকট্রন কি করে, এই যদি তোমার নিউক্লিয়াস হয়, ইলেকট্রন ঘোরে এই রকম ভাবে, মানে স্ফেরিক্যাল ওয়েতে, উপবৃত্তাকার কক্ষপথে, যেমন করে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। ঠিক বললাম? যেমন করে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, ঠিক বললাম? কি হে, সূর্য ঘোরে? আমার কথার মধ্যে দিয়ে যাবে না, যদি কথার মধ্যে ভুল বলি তার মানে বুঝে নেবে যে আমি তোমার কনসেন্ট্রেশন দেখছি। তো কনসেন্ট্রেশন সবার ঠিকঠাক আছে তো, নাকি শুধু গল্প শুনতেই ব্যস্ত? পৃথিবী ঘুরছে, তাই তো? তো পৃথিবী সূর্যের চারিদিকে যেভাবে ঘোরে সেটাই হচ্ছে তোমার কি এটা। তো বোরস অ্যাটমিক মডেল কি বলছে? বলছে যে ইলেকট্রন স্ফেরিক্যাল অরবিটালে ঘুরছে না। এই যে স্ফেরিক্যাল অরবিটাল যেটা আছে, এই স্ফেরিক্যাল অরবিটালে তিনি ঘুরছে। স্ফেরিক্যাল অরবিটাল, এই স্ফেরিক্যাল অরবিটালটাকে সবার প্রথম রিপ্লেস করে হচ্ছে আরেকজন বিজ্ঞানী এসে, তার নাম হচ্ছে বিজ্ঞানী সোমারফিল্ড, 1915 খ্রিস্টাব্দতে, যেটা তোমাকে আমি এখন বললাম। সোমারফিল্ড অ্যাটমিক মডেল, তিনি বলছেন যে না 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 না, ইলেকট্রন তো ইলিপ্টিক্যাল কক্ষপথে ঘোরে, ইলেকট্রন হচ্ছে ইলিপ্টিক্যাল কক্ষপথে ঘোরে। স্যার এই অরবিটাল ব্যাপারটা কি কক্ষপথ? অরবিট কাকে বলে, অরবিটাল কাকে বলে, সব বলবো আমি, একটু বলতে যাও, তার জন্যই 5টা ক্লাস রেখেছি বাবা, ঠিক আছে? সব বলবো আমি। তো সোমারফিল্ড বলছেন যে ইলেকট্রিক্যাল কক্ষপথে ঘুরছে, স্ফেরিক্যাল কক্ষপথে কিন্তু ঘুরছে না, এটা বললো সোমারফিল্ড। বোঝা গেল? এরপরে এই যে তোমার হচ্ছে প্রোটন, অ্যাকচুয়ালি যে প্রোটন নামটা, এই প্রোটন নামটা 1919 খ্রিস্টাব্দতে, দেখো ব্যাপারটা কি, এই যে প্রোটন আবিষ্কার হয়েছিল কবে? 1886 খ্রিস্টাব্দে। কে করেছে? গোল্ডস্টেন করেছেন না? কিন্তু এই গোল্ডস্টেন তো করেছে ঠিক আছে, কিন্তু এটা যে প্রোটন অ্যাকচুয়ালি সেটা তো বুঝতে পারেননি। তিনি বলেছেন একটা কণা এরকম করে যাচ্ছে, বাট এটাই যে প্রোটন এটা তো পরে বলতে হবে রে ভাই। তো এই প্রোটন নামটা সবার প্রথম বলেন, তার নাম হচ্ছে আর কেউ নয়, রাদারফোর্ড। তাহলে কি বলবো? রাদারফোর্ড কয়েন্ড প্রোটন। তাই তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে প্রোটন তাহলে স্যার আবিষ্কার করেছে কে? গোল্ডস্টেন। স্যার প্রোটন নামকরণ করেছে কে? রাদারফোর্ড। বোঝা গেল? এইগুলোই তো পরীক্ষাতে কোশ্চেনে আসে, যখন তুমি জানো না তখন ভুল ভাল করে দিয়ে চলে আসবে। হলো? চলো, রাদারফোর্ড হয়ে গেল। এবার রাদারফোর্ড হয়ে যাওয়ার পর এরপরে যখন আসবো 1919 খ্রিস্টাব্দতে, 1919 হয়ে গেছে, 1925 খ্রিস্টাব্দতে সেখানে আসবে একজন বিখ্যাত মানুষ, সে একটা জিনিস আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল। চলো আমি তোমাদের জন্য বাংলা লিখে দিই, অনিশ্চয়তা নীতি, কারণ তোমরা অনেকে এইটার সঙ্গে পরিচিত আছো। অনিশ্চয়তা নীতি কে দিয়েছেন? বিজ্ঞানী হাইজেনবার্গ দিয়েছেন, হাইজেনবার্গ। বোঝা গেল? তাহলে কি বললাম? আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা কে দিয়েছেন? হাইজেনবার্গ দিয়েছেন। ঠিক আছে? লাস্ট বাট নট দ্য লিস্ট, 1926 খ্রিস্টাব্দ আরেকজন বিজ্ঞানী মার্কেটে আসেন। তার নাম কি? তার নাম হচ্ছে বিজ্ঞানী চ্যাডউইক। বিজ্ঞানী কি? চ্যাডউইক। চ্যাডউইক ইনি সবার প্রথম নিউট্রন আবিষ্কার করছেন। বোঝা গেল? ক্লিয়ার হলো এতক্ষণ পর্যন্ত যা বললাম? রাদারফোর্ড, RUTHERFORD,
আর্নেস্ট রাদারফোর্ড। চলো, পুরো জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে এখনো পর্যন্ত আমি কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম হচ্ছে এই হচ্ছে একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। এই প্রোটনটা আবিষ্কার করেছে কে? এই প্রোটনটা আবিষ্কার করেছে হচ্ছে গোল্ডস্টেন। কি বললাম? গোল্ডস্টেন। এটা আবিষ্কার। নামকরণ করেছে কে বললাম? প্রোটনের রাদারফোর্ড। আরেকটা কে থাকে? নিউটন থাকে। নিউটনটা কি কে আবিষ্কার করেছে? চ্যাডউইক। কি করেছে? আবিষ্কার প্লাস নামকরণ। ঠিক আছে, এইটা কি? এই টোটালটা এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটাকে আবিষ্কার করেছে রাদারফোর্ড। আর এই যে টোটাল যে তুমি দেখতে পেলে এই নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারিদিকে কে ঘুরছে বাবা? ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রন, তাই তো? ধরুন এরকম করে ইলেকট্রন ঘুরছে, এরকম করে একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, ঘুরছে এরকম করে ঘুরছে। চলো, যদি ঘুরে তাহলে এইটা কি? এটা একটা ইলেকট্রন। এটা হচ্ছে একটা ইলেকট্রন। এবার এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রন এর নামকরণ কে করেছে? তুমি বলবে একটা লোক যার নাম হচ্ছে জে জে থমসন। তোমাকে জিজ্ঞাসা করা হয় এটা আবিষ্কার কে করেছেন, তুমি অবশ্যই নাম্বার পেতে গেলে বলবে জে জে থমসন। কিন্তু অ্যাকচুয়ালি কে করেছেন? অ্যাকচুয়ালি করেছেন হচ্ছে উইলিয়াম ক্রুকস। কিন্তু আমাদের উপায় নেই, আমাদেরকে এখানে জে জে থমসনের নামই বলতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? কোনটা ক্লিয়ার হলো না? কোনটা ক্লিয়ার হলো না বলো আমাকে। কোন জায়গাটা ক্লিয়ার হয়নি? জায়গাটা বলবে পার্টিকুলারলি যে এই জায়গাটা স্যার ক্লিয়ার হয়নি। আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ যে এই যে ইলেকট্রনের তো একটা নির্দিষ্ট নাম আছে, এই তোমার হচ্ছে ভর আছে, এর একটা নির্দিষ্ট আধান আছে। এইগুলোকে ক্যালকুলেট করেছিলেন হচ্ছে বিজ্ঞানী মিলিকান। ঠিক আছে, ইয়েলো লাইনটা হচ্ছে কক্ষপথ, অরবিট, অরবাইটাল, সেল, এইসব কনসেপ্ট গুলো আছে, এগুলো আমরা পরে পড়বো। আরে 5টা ক্লাস দিয়েছি গো, মনে নাই? বুঝতে পেরেছো তো? তোমাকে বলেছি তুমি একবারই দেখে মনে যাবে। ভাই তুমি কি নিজেকে আইনস্টাইন মনে করো? নয় তো, আমরা কেউ আইনস্টাইন নই। কখনোই আমাদের একবার পড়লে মনে থাকে না, সম্ভব নয় মনে থাকা। তো আমাদের কি করতে হবে? এইটাকে আবার দেখতে হবে, এটাকে খাতায় লিখতে হবে, তারপর সেটাকে পড়তে হবে, তবে তোমার এইগুলো তোমার রক্তে মিশবে, না হলে মিশবে না। আমাকে এটা বুঝতে হবে যে এই জিনিসটা আলটিমেটলি এখন বুঝতে পেরেছে কিনা। যদি এখন বুঝতে পারি, পরে রেকর্ড দেখলে বুঝতে পেরে যাবো। এইটা আমার মেন কাজ। রেকর্ড তো তারপর রয়েছে, 1 বছর তোমাকে কেন দেওয়া হয়েছে? এমনি দেওয়া হয়েছে নাকি? বলে গেল। আর এই যে কক্ষপথ, এই কক্ষপথটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ইলিপ্টিক্যাল কক্ষপথ। এটা কে বলেছেন? এটা বলেছেন হচ্ছে সোমারফিল্ড, বিজ্ঞানী সোমারফিল্ড। যদি আমি এটা এরকম করে গোল করে আঁকতাম, তাহলে ওইটা বলেছিলেন হচ্ছে তোমার গিয়ে বিজ্ঞানী বোর। ওকে,
ইলেপ্টিক্যাল মানে হচ্ছে ইলিপস, উপবৃত্তাকার। ঠিক আছে, তুমি দেখবে উপবৃত্তাকার বলতে এরকম বোঝায়, ধরো তোমাকে আমি এরকম একটা গার্ডার দিলাম, দাঁড়া তোমাকে এরকম করে দেখাই, এইটা হচ্ছে তোমার গিয়ে ইলিপস, এটা হচ্ছে তোমার গিয়ে গোল, এটা একটা গোল, তাই তো? ইলিপস মানে কি? ইলিপস মানে হচ্ছে এটা, এটা হচ্ছে ইলিপস, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা। ক্লিয়ার? সালগুলো মনে রাখতে হবে। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন হচ্ছে তোমার গিয়ে নিলস বোর, এটা বোর বলেছিলেন, এটা বোর বলেছিলেন। এটা কে বলেছেন? সোমারফিল্ড। ব্যাস, এই তো গল্প। এবার এই যে জিনিসগুলো বললাম, এই যে সালগুলো বললাম, সাল মনে রাখার তোমার দরকার নেই, কেবলমাত্র একটা সাল মাথায় রাখবে, সেটা কোনটা? সেটা হচ্ছে এই 1808টা, এই 1808টা মাথায় রাখবে, কারণ এইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে, বাকি কোনো সাল মনে রাখার দরকার নেই। এবার তুমি বুঝতে পারলে যে এই কেমিস্ট্রির মধ্যেও কেমন একটা অদ্ভুত টাইপের রস রয়েছে। সোমারফিল্ড বললাম যে এরকম করে ঘুরছে, ইলেকট্রনগুলো এরকম করে ঘুরছে, এটা সোমারফিল্ড ঘুরছে বলেছেন। বুঝতে পারলে যে আমরা প্রত্যেক মুহূর্তে বলি যে কেমিস্ট্রি মানে সবচেয়ে জঘন্য একটা জায়গা, কিছুই বোঝার জায়গা নেই, কারণ তুমি এগুলোকে মুখস্থ করে এসছো, জীবনে কোনোদিন পড়ার বা বোঝার চেষ্টাই করোনি। এখন তুমি জিনিসটা বুঝতে পারছো, তো তুমি এখন ফিল করতে পারছো আচ্ছা কেমিস্ট্রি তো বোঝার জায়গা রয়েছে। তো এই হলো ব্যাপার, মাথায় রেখে দিও, এইভাবে আমরা পড়াশোনা করব। ই বাবা 4:20 বেজে গেছে, কি অবস্থা! আমার এর পরের ক্লাসের বাচ্চাগুলো তো ওয়েট করছে। আজকে ম্যাথের ক্লাস হয়েছে, কেমিস্ট্রি ক্লাস হয়েছে, এবং তারপর হচ্ছে তোমার গিয়ে রিজনিং বা জিওগ্রাফি সময় যে ক্লাস ছিল সেটা হয়েছে। কোনটা কোনটা? আরো একবার করান? হ্যাঁ সেটাই, তোমাদের 1 ঘন্টা করাই, আর তারপর হচ্ছে বাকি যে সমস্ত অন্যান্য ব্যাচের ছেলেগুলোরা আমাকে বলুক যে স্যার আপনি টাইমে আসছেন না কেন। বুঝতে পারলে যে আমি মানে প্রথমে তোমাদের শুরু করতে কি যে ওই স্যার আসছেন কোথায়, স্যার দেখতে পাচ্ছি না আপনাকে, স্যার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি, কি হলো কেসটা, এইটার জন্য। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে বলি একটা কথা। দেখো বাবা, আমি এইভাবেই তোমাদেরকে পড়াবো, আমি এভাবেই তোমাদেরকে সমস্ত জিনিসপত্রগুলোকে এন্ড করব। আমার জেনারেলি যা টাইম থাকে তার থেকে অনেকটা বেশি টাইম লাগে, যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমার যেমন আরো এক্সট্রা 5 ঘন্টা ক্লাস নিতে হয়েছে, 4টে ক্লাসে 5 ঘন্টা নিয়েছি আমি। তো এরকম যদি তোমাদেরকেও ক্লাস লাগাতে হয় পরবর্তীকালে, আমাকে এক্সট্রা ক্লাস লাগাতে হবে, তার জন্য ম্যানেজমেন্টকে বলতে হবে, তারপর তারা অ্যাপ্রুভ করলে তারপর তারা ক্লাস লাগাতে অ্যাপ্রুভ করবে, তখন তুমি লাগাতে পারবো। তো সেই জন্য আমি তোমাদেরকে একটা ফেভার চাইবো। কি ফেভার? দেখো অলরেডি লেখা শুরু করেছি যারা পুরনো স্টুডেন্ট তারা জানে, সেটা হচ্ছে এটাই, তোমরা বেরোবার সময় দেখবে তোমাদের কাছে একটা রেটিং অপশন আসবে, সেখানে প্রত্যেকে 5 স্টার রেটিংটা দিয়ে দেবে। ঠিক আছে? তার কারণ একটাই, যে যদি ওইটা না দাও, আমি আগের দিনই এটা হয়েছিল বলে রাখি, আগের দিন ফিজিক্সের ক্লাসে যারা আমার পুরনো ব্যাচের স্টুডেন্ট তাদেরকে বলে রাখি, আমার বেসিক্যালি তোমাদের 1টা থেকে 3টে পর্যন্ত ক্লাস ছিল। ঠিক আছে, আমি তোমাদের কি করি জেনারেলি 1 থেকে 3টে পর্যন্ত একটা ক্লাসে লাগানো থাকে না, 1টা থেকে 2টো ফার্স্টে নি, তারপর তোমাদের বই না যে 2টো থেকে 3টে আবার একটা ক্লাস আছে, তোমরা জয়েন করে যাও, সেখানে সেখানে গিয়ে তোমার দেখা হচ্ছে। তো বেসিক্যালি কি হয়েছে, আমি ভাই এটাই ভেবেছি, কিন্তু আমি জানতাম না যে ওরা 1টা থেকে 3টে পর্যন্ত লাগিয়ে দিয়েছে। 1টা থেকে 2টো পর্যন্ত ক্লাস নিয়েছি, তারপর হঠাৎ করে দেখলাম আমি লগ আউট করে, আরে ক্লাস তো লাগানো নেই, তাহলে পরের ক্লাসটা কি হবে? ব্যাস, অথান্তরে পড়ে গেলাম। স্টুডেন্টদেরকে বললাম যে তোমরা পরেরটা জয়েন করো, তারা গিয়ে দেখতে পাচ্ছে না। এই মতো অবস্থাতে আমি সঙ্গে সঙ্গে সাপোর্টে ফোন করলাম, লাইভ ক্লাস গ্রুপে ফোন করলাম, তারা পুরোপুরি জিনিসপত্রগুলোকে দেখলো, তোমরা প্রথম দিন থেকে 5 স্টার রেটিং গুলো দিয়ে এসেছিলে বলে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে তোমাদের সেকেন্ড ক্লাস লাগিয়ে দিল, এবং সেই সেকেন্ড ক্লাসটা ওই 2:20 নাগাদ শুরু করলাম এবং 3:20 দিকে শেষ হলো। একদম
যাদের ফিজিক্স হয়নি তাদের বেসিক থেকেই হবে, সেটা নিয়ে চাপ নেই। ওকে, স্যার বলছি, সত্যি বলছি আপনার পড়ানোর স্টাইল দেখে মনে হচ্ছে স্কুল লাইফে চলে এসেছি, আমার স্কুলের টিচাররা এইভাবে পড়াতো। যাই হোক, হ্যাঁ আমার 3টের সময় ক্লাস হবে। বলে রাখি কালকে আমার কোনো ক্লাস নেই, কারণ কালকে মঙ্গলবার। বুধবার আমি আবার আসবো, বুধবার তোমার আমার ক্লাস থাকবে, এবং বুধবার দিন আমার ক্লাসটা কেবলমাত্র এই বুধবারটার জন্যই 4টের সময় হবে। তো তোমাদের সঙ্গে আমার আবার লাইভে দেখা হবে আগামী বুধবার দিন 4টের সময়। পুরোপুরি ক্লিয়ার? ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আর প্রত্যেককে একটা কথাই বললাম, বেরোবার সময় যদি ক্লাসটা ভালো লেগে থাকে প্রত্যেকে একবার 5 স্টার রেটিংটা দিয়ে বেরিয়ে যেও, কারণ সেখানে আমি যাতে পরবর্তীকালে এক্সট্রা ক্লাসগুলো লাগিয়ে দিতে পারি। আর হ্যাঁ, যারা পুরনো ব্যাচের স্টুডেন্ট তাদের ফিজিক্সের ক্লাসটা নিয়ে তোমরা বলেছো, তোমাদের মধ্যে কেউ একজন ভাই একবার লিখে দাও আমাকে, আমি সেটা একবার চেক করে নিই। যদি দেখি কোনো রকম কোনো প্রবলেম রয়েছে, আমি আজকে রাতের মধ্যে রেকর্ডেড ভিডিওটাকে আপলোড করে দেওয়ার ব্যবস্থা করছি। যদি সেই রেকর্ড দেখে তোমার 100% তোমার কিছু প্রবলেম হবে না, যদি তারপরেও যদি প্রবলেম থেকে থাকে আমাকে লাইভে জিজ্ঞেস করে আমি তোমাকে ক্লিয়ার করে দেবো, বাট আমি ক্লাসটাকে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। ঠিক আছে, একদম। চলো, অল দ্য বেস্ট। সাপোর্ট নাম্বার আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি, তোমরা এটাকে দেখে নেবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো ক্লাসের মধ্যে, এই পিডিএফ এর মধ্যেই থাকবে। ওকে, চলো টাটা, পরের দিন 4টের সময় দেখা হচ্ছে।